আমরা যে স্থানগুলোকে বিশেষভাবে বেছে নিয়েছি, যেটা কিছুটা গত বছরের গুলো আছে, কিন্তু এই বছর আমরা একটু প্রাধান্য দিয়েছি যেসব এলাকায় জুলাই অভ্যুত্থানের সময় জনগণের একটা ব্যাপক অংশগ্রহণ ছিল, সেরকম জায়গাগুলোতে আমরা দিতে চাই। যদিও আমরা জানি যে আমরা তাদের প্রয়োজন মেটাতে পারবো না, তো সেটা আমরা ওখানে দিতে চাই। এবং আগামী 28শে ফেব্রুয়ারি তারিখে আমরা সিরাজ মিয়া মেমোরিয়াল মডেল স্কুল প্রাঙ্গণ, দক্ষিণ বারিধারা আবাসিক এলাকার ডিআইটি প্রজেক্ট মেরুল বাড্ডা এলাকায় আমরা এটা প্রথম উদ্বোধনটা করব। একই সাথে সব জায়গায় হবে, কিন্তু উদ্বোধনটা আমরা ওই জায়গায় করব আর কি। তো এই জায়গাগুলোর নাম আপনারা আশা করি এখানে পাবেন। আমার কি বলার দরকার আছে? এখানে সময় লাগবে অনেক। হ্যাঁ, তারপর আমরা প্রতিদিন সম্ভাব্য যে বিক্রির পরিমাণ সেটাও ঠিক করেছে, কারণ আমাদের যে সক্ষমতা আছে সেটার মধ্যে বেসিক্যালি আসলে আমরা চাই যে যেহেতু অন্য বাজারে দামের মধ্যে অনেক হেরফের হয় বা ইয়ে হয়, আমরা অন্তত রমজানের মাসটুকু একটা নির্দিষ্ট দামে কিছু সংখ্যক মানুষ এবং বিশেষ করে যেখানে নিম্ন আয়ের মানুষ থাকেন তাদেরকে একটু দিতে চাচ্ছে। তো ডিম আমরা 60,000 পিস প্রতিদিন দিতে পারবো। পাস্তুরিত দুধ 6,000 লিটার, ব্রেস্ট ব্রয়লার 2,000 কেজি, গরুর মাংস 2,000 থেকে 2,500 কেজি প্রতিদিন বিক্রির একটা আমাদের পরিকল্পনা আছে। একই সাথে আমরা আসলে এর মধ্যে জেলা থেকে মানে আমরা যে আমাদের জেলা মৎস্য প্রাণী সম্পদ, বিশেষ করে প্রাণী সম্পদ যে কার্যালয়গুলো আছে তাদের কর্মকর্তাদের নিয়ে একটা সভা হয়েছিল। তারাও একটা বিপণনের উদ্যোগ নিয়েছেন এবং বিভাগীয় জেলা উপজেলা শহরেও ভ্রাম্যমাণ বিক্রয় ওরা করবে। এবং সেখানে ড্রেসড ব্রয়লার, দুধ, ডিম, গরুর মাংস, খাসির মাংস কোনো কোনো ক্ষেত্রে থাকবে। এবং সেটা জেলা প্রশাসকরা আমাদেরকে নির্ধারিত স্থানে ঠিক করে দেবে। এখানে জেলা প্রশাসনের একটা সরাসরি আমাদের সহযোগিতা লাগবে। এবং এটা 8 বিভাগের 61টি জেলায় 364টি উপজেলার মোট 377টি পয়েন্টে সুলভ মূল্যে এই কার্যক্রম চলবে। ডিম বিক্রি কার্যক্রম বর্তমানেও আছে, কিন্তু সেটা আমরা 15 ফেব্রুয়ারি পর্যন্ত দেশে প্রায় 22,33,087 পিস ডিম বিক্রি অলরেডি হয়ে গেছে। হ্যাঁ, তো কাজে রমজান মাসে এটা আমরা দেব। আর যেহেতু মাছের বাজারটা মোটামুটি একটা স্থিতিশীল থাকে এবং এই মৌসুমে ঠিক ইলিশটা পাবেন না, এটা ইলিশের মৌসুম না, জোর করে তো আর দেওয়া যাবে না। তো কাজেই আমরা যেহেতু ইলিশও দিতে পাচ্ছি না, আর নর্মালি আমরা আশা করছি যে মাছের বাজারটা একটু স্থায়িত্বশীল থাকবে, তো সেজন্য আমরা মাছের কোনো পরিকল্পনা নিইনি। বিএফডিসি থেকে যেটা তারা করে সেটা আমরা করব আর কি। এখন আমি প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের কথায় আসি। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের প্রথমেই একটা আমি সুখবর দিতে চাই। আপনারা অনেকে ছিলেন হয়তো সেই অনুষ্ঠানে। এটা হলো যে আপনারা জানেন যে গবাদি পশুর লাম্পি স্কিন ডিজিজ, যেটাকে এলএসডি বলা হয়, সেটা ভীষণ একটা মানে ক্ষতি হয় খামারিদের যদি আক্রান্ত হয়। তো এটা 2019 সালে প্রথম এই রোগের প্রাদুর্ভাব হলেও এটা খুব দ্রুত ছড়িয়ে গেছে এবং তখন কিন্তু আমাদেরকে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করতে হয়েছে। এটা মানে ছড়ালে খুবই দ্রুত ছড়িয়ে যায়। তো সেজন্য মানে এটা রোগের প্রাদুর্ভাব প্রায় 30%, আর 5 থেকে 10% মারা যায়, আক্রান্তরা মারা যায়। তো এটাও খামারিদের জন্য একটা খুব ক্ষতির কারণ। আর আমাদের ভ্যাকসিনটা এতদিন আমদানি করতে হচ্ছিল, এখনও আমদানি করছি, এবং ভ্যাকসিন আমদানি করলে ভ্যাকসিন নিতে হয় 200 থেকে 300 টাকায় দিতে হয়। তো সেজন্য প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউট BLRI ওরা ভ্যাকসিন সিড তৈরি করেছে এবং উক্ত সিডটা 11 ফেব্রুয়ারি এই কিছুদিন আগে প্রাণী সম্পদ অধিদপ্তরের নিকট আমাদের ডিজি সাহেব আছেন নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়েছে। তো এখন তারা
এলআরআই বা প্রাণী সম্পদ গবেষণা প্রতিষ্ঠান, তাদের মাধ্যমে এইটা সিড থেকে উৎপাদন শুরু হবে এবং সেটা আশা করি তখন এটা আমরা এই ভ্যাকসিনটা হলে পরে আমরা 50 টাকায় দিতে পারবো, মানে 200 টাকা 300 টাকায় যেখানে করতে হতো সেটা আমরা 50 টাকায় দিতে পারবো বলে আশা করছি। এবং এতে যে আমদানি করতে গিয়ে যেমন অনেক বৈদেশিক মুদ্রা খরচ হতো সেটা সাশ্রয় হবে। এখন আরেকটা খবর হলো লাইভ স্টকের, সেটা হলো যে আপনারা জানেন যে সাভারও মানে আন্দোলনের সময় অনেকে শহীদ হয়েছে। তো সেখানে আমাদের একজন মানে কর্মকর্তার ছেলে, মানে ওখানে সাফওয়ান, সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 10ম শ্রেণীর বিজ্ঞান বিভাগের ছাত্র সাফওয়ান আক্তার সদ্য গুলিবিদ্ধ হয়ে শাহাদাত বরণ করেন। তো তার স্মরণে আমরা বিসিএস লাইভস্টক একাডেমি সাভার, ঢাকার মূল গেট শহীদ সাফওয়ান সদ্য নামে নামকরণের সিদ্ধান্ত হয়েছে। এটা অলরেডি বোধহয় একটা মানে ডিজাইন তৈরি করা হয়েছে। যেহেতু কনস্ট্রাকশন চলছে তা আমরা ঘোষণা দিয়ে দিচ্ছি এবং কালকেই সম্ভবত ওই ইয়েটা লাগিয়ে দেওয়া হবে। আর যখন নাকি একেবারে গেটটা পাকাপাকিভাবে তৈরি হবে তখন ওইটা লেগে যাবে। তবে আমরা এটা কালকেই, এটা পারলে আমরা কালকেই করে ফেলব। এখন মৎস্য সংক্রান্ত অন্যান্য যে কার্যক্রম, সেটা খুবই জরুরি কিছু তথ্য আছে। সেটা হলো যে আপনারা জানেন যে আমরা ব্যান্ড পিরিয়ড মাইলিশ সংরক্ষণের জন্য অক্টোবর থেকে 3রা নভেম্বর একটা পালন করি এবং এটা 22 দিনের একটা হয়। এই সময় আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয় বিক্রয় সবই নিষিদ্ধ থাকে। তো আমাদেরকে, আমি একেবারেই মানে অন ইয়ার বলতে চাই যে আমাদেরকে সত্যি সত্যি সহায়তা করেন নৌবাহিনী, নৌ পুলিশ, কোস্টগার্ড এবং এদের সহযোগিতায় আমরা যে অভিযানগুলো করতে পারি তার কারণে অনেকগুলো মানে আমরা ধরতে পেরেছি। এবং আমাদের যে বিএফআরআই বাংলাদেশ ফিশারিজ রিসার্চ ইনস্টিটিউট, ওরা এরপরে আমরা চেয়েছিলাম যে এই ব্যান্ড পিরিয়ডের কারণে যে মৎস্যের যে প্রজনন তার সফলতা কতটুকু এটা আমাদের জানা দরকার। তো সেটা আমরা এবার জেনেছি যে 52.5% সফলতার হার, যেটা গড়ে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো জায়গায় এর চেয়ে বেশিও হয়েছে। তো এটা গড়ে 52.5%। আর 44 কোটি জাটকা রেনু ইলিশ পরিবারে যুক্ত হয়েছে, যা বিগত বছরের তুলনায় 3.66 কোটি বেশি। তো কাজে এটা একটা মানে ভালো খবর যে আমরা আশা করছি যে মানে এই সফলতার ইঙ্গিত দেয়। এবং পরীক্ষামূলক জালে 91% ইলিশ লার্ভি পাওয়া গেছে, যা নিষেধাজ্ঞার সময় উৎপাদনের সাফল্য নির্দেশ করে। তো আশা করা যাচ্ছে যে আগামী যে মৌসুমটা আসবে তখন আমরা যে উৎপাদনটা একটু বেশি পাবো, তখন নিশ্চয়ই সরবরাহ বাড়লে এটা সরবরাহ বাড়লে দাম কমবে, এটা যে একটা সহজ সূত্র আছে সেই সূত্রে অন্তত আমরা পাবো। এটা একটা ভালো খবর। আর আমরা এর মধ্যে কিন্তু আপনারা জানেন যে সমুদ্রেরও একটা জলসীমায় একটা ব্যান্ড পিরিয়ড হয়, যেটা নাকি 65 দিনের, এবং এটা সাধারণত মে, জুন, জুলাইয়ে হয়। তো যেটা আগে ছিল যে 65 দিনটা এমনভাবে ছিল যে মানে পার্শ্ববর্তী দেশ ওদেরও তো ব্যান্ড পিরিয়ড থাকে, কিন্তু ওদের সাথে একটু সামঞ্জস্য ছিল না বলে আমাদের ব্যান্ড পিরিয়ড থাকাকালীন সময় ওরা এসে মাছ ধরে নিয়ে যেতে পারত। তো সেজন্য আমাদের যারা মৎস্য আহরণকারী সংগঠন এবং মৎস্যজীবীরা তারা আমাদেরকে অনুরোধ করেছিলেন যে এটা আমরা এমনভাবে অ্যাডজাস্ট করতে পারি কিনা যেন আমাদের ব্যান্ড পিরিয়ডের সময় অন্যরা না নিতে পারে। তো সেই হিসাবে আমরা যে কমিটি, টেকনিক্যাল কমিটি গঠিত হয়েছিল, তারা অনেক গবেষণা করেছেন। তারা যদিও 65 দিন রাখার পক্ষে, তবু ভারতের সাথে এবং অন্যান্য বিষয়গুলোকে সামঞ্জস্য রেখে এবার দেয়া হয়েছে 58 দিনের ব্যান্ড পিরিয়ড। এবারের ব্যান্ড পিরিয়ড থাকবে
15 এপ্রিল থেকে 11 জুন। আমি আবারও বলছি 15 এপ্রিল থেকে 11 জুন 58 দিনের ব্যান পিরিয়ড থাকবে, যেটা আজকে আমরা প্রথম পাবলিকলি ঘোষণা দিলাম। এটা হলো আমরা আসলে মাছের উৎপাদন বাড়াতে হলে, বিশেষ করে প্রাকৃতিক মাছের উৎপাদন বাড়াতে হলে যেগুলো আমাদের প্রাকৃতিক সূত্র, সেগুলোতে আমাদের কিন্তু অনেক রকম ব্যান পিরিয়ড দেওয়ার মানে হলো যে যখন ওদের ডিম পাড়ার সময় সেটাকে রক্ষা করা, মাছটাকে রক্ষা করা। আমরা হাওরেও ব্যান পিরিয়ড দিতে যাচ্ছি। সেটা এই পর্যন্ত যে পরামর্শ এসছে সেটা হলো 15 মে থেকে 14 জুন পর্যন্ত একটা 20 দিনের, বা এটা যদি বাড়ে তো সর্বোচ্চ 1 মাসে হবে। এটা শুধু হাওরে, সব মাছ, হাওরের যে মাছগুলো দেশীয় মাছ আছে, দেশীয় যে মাছগুলো আছে সেখানে আপনি খালি ইলিশ নিয়ে আছেন, কিন্তু আসলে হলো যে দেশীয় অনেক মাছ আছে যেগুলো হাওরে পাওয়া যায়, এবং পাঙ্গাস থেকে শুরু করে অনেকগুলো মাছ সেখানে পাওয়া যায়, এবং সেটা কিন্তু আমাদের মানুষের জন্য দরকার। কিন্তু সেটাও অনেক সময় ব্যান পিরিয়ড না থাকার কারণে এটা ধরা যায় না আর কি। 58 দিন কম, আগে ছিল 65 দিন। 65 দিনের পরিবর্তে এবার ইলিশের ব্যান পিরিয়ড হচ্ছে 58 দিন, এবং সময়কাল হচ্ছে 15 এপ্রিল থেকে 11 জুন। মানে আমরা এদিকেও সময়টা আগিয়ে নিয়েছে। আগে ইলিশ এবং অন্যান্য মাছ, হ্যাঁ, একই সময় সব ধরনের। 11 জুন 11 জুন মোট 58 দিন। হ্যাঁ, এটা 15 এপ্রিল থেকে 11 জুন এবার প্রথম আমরা করতে যাই। মানে এখন পর্যন্ত হয়নি, বন্ধ করার একটা প্রক্রিয়া মানে পরিকল্পনা আছে সামনে। হ্যাঁ, মানে এটা গবেষণা পর্যায়ে আছে। আমরা ওখানকার মৎস্যজীবী এবং সবার সাথে কথাবার্তা বলছি। তবে আমরা এটা আপনাদেরকে জানাতে চাই যে মানে ব্যানগুলো মানে সব লেভেলেই হবে, যেন আমাদের দেশীয় মাছ রক্ষা করা যায়, ইলিশ মাছ রক্ষা করা যায়, এসব কারণে। আচ্ছা, এখন ইলিশের প্রাপ্যতা এবং ইলিশের দাম, যেটা সবসময় আমাদেরকে মানে সবাই জানতে চায়, এবং আমরা বারবার ঘোষণা দিচ্ছি যে এটার ব্যাপারে মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয় খুবই আন্তরিকভাবে চেষ্টা করছে। হ্যাঁ, কিন্তু আপনারা জানেন যে এটা সামুদ্রিক মাছ, কিন্তু এটা পরিব্রাজনশীল মাছ, হয়তো এটা নদীতে লোনা পানি থেকে স্বাদু পানিতে চলে আসে, নদ নদীতে আসে এবং ডিম ছাড়ে, তো আবার সাগরেই ফিরে যায়। তো সে কিন্তু ইলিশ আসলে কম বেশি সারা বছরই ডিম ছাড়ে, শীতকালেই শুধু একমাত্র একটু কম পাওয়া যায়। সেজন্য এখন কিন্তু ইলিশ পাওয়া আসলে যাবে না, কারণ ইলিশের এটা একেবারেই কম হয় আর কি। তো এবার আমরা দেখছি যে ইলিশ মানে এই এখন ফেব্রুয়ারি মাসে এখন ইলিশের প্রধান মৌসুম না। হ্যাঁ, সেজন্য বাজারে খুঁজতে গিয়ে লাভ নেই, ইলিশ এখন আসলে সরবরাহ কম। আমরা নিজেরাও যেই সব উৎস থেকে আমরা আনার চেষ্টা করি সেখানে আমরা দেখেছি যে এমনকি সমুদ্র থেকেও অত পাওয়া যাচ্ছে না। তবে আগামী এপ্রিল থেকে সরবরাহ ক্রমান্বয়ে বাড়বে। যেমন বরিশালে পোস্ট রোডে বর্তমানে প্রতিদিন 6 থেকে 8 হাজার কেজি ইলিশ পাওয়া যাচ্ছে, অথচ প্রধান মৌসুমে এটা 40 থেকে 48 হাজার কেজি পাওয়া যাবে বলে আমরা আশা করছি, এবং এটাই হয়। দামের ক্ষেত্রে আমাদের কিছু বক্তব্য আছে, কারণ আমরা মনে করি যে এটা সবার জানা দরকার। এখনও দাম বেশি, এবং দাম যে মানুষের নাগালের বাইরে, এবং নদীর ইলিশের দাম 2000 থেকে 2200 টাকা, এবং সাগরের ইলিশ 1600 থেকে 1800 টাকা। আমরা এর মধ্যে বিএফডিসির মাধ্যমে একটু চেষ্টা করেছিলাম, কিন্তু ওইটা সাইজে বেশি বড় পাওয়া যায়নি, এজন্য আমরা এখন আর অত বেশি দিচ্ছি না। এখন দাম বেশি হওয়ার কতগুলো কারণ আমি বলি। যারা জড়িত আছেন মৎস্যজীবীরা, তাদের খরচ বেড়ে যাচ্ছে, কারণ আপনারা জানেন যে ওটা তাদেরকে গিয়ে ট্রলারে করে গিয়ে করতে হয়। ডিজেল ও পেট্রোলের দাম আগে 80 থেকে 86 টাকা ছিল, যা 2022 সালে বৃদ্ধি পেয়ে 114 থেকে 130 টাকা হয়ে গেছে।
ট্রলারে ব্যবহৃত জ্বালানির মূল্য অস্বাভাবিক বৃদ্ধি, ডলারের মূল্য ঊর্ধ্বে গতি, শ্রমিকদের বেতন ভাতা খরচ বৃদ্ধি, প্রান্তিক জেলেদের এটা, এবং যেটা আমরা খুবই চেষ্টা করছি যে দাদন ব্যবসাটাকে যদি বন্ধ করা যায়, কারণ এরা দাদন ব্যবসায় আটকে থাকার কারণে ওদের হাতেও নেয়। যারা মৎস্যজীবী সত্যিকারের তারা কিন্তু দাম নির্ধারণ করতে পারে না, এমনকি তারা কোনো সুবিধাটাও পায় না। কোল্ড স্টোরেজ ফ্যাসিলিটিটাও এখনও পুরোপুরি নাই। সেজন্য আমরা দেখছি যে এরকম অনেকগুলো স্ট্রাকচারাল কারণ আছে যেগুলোর কারণে দাম, আমরা সরবরাহটা বাড়লেও আমরা যেসব কারণকে অ্যাড্রেস করতে হবে, আমাদেরকে কমানোর চেষ্টা করতে হবে, সেগুলো আমরা এই কারণগুলো উল্লেখ করলাম। এবং এই কারণে বেশি সরকার, আপনারা একটু আস্থা রাখেন যে সরকার এই বিষয়ে কাজ করছে, এবং আমরা প্রথমে চিহ্নিত করেছে এবং আমরা এই প্রতিবন্ধকতা দূর করার জন্য আমরা সত্যি সত্যি এটা একটু চেষ্টা করছি আর কি। আচ্ছা, এখন আমরা অবৈধ জাল, হ্যাঁ, যেটা খুবই দুঃখজনক যে নদীতে অনেক ধরনের অবৈধ জাল ব্যবহার হয়, যেমন বেহেন্দি জাল, কারেন্ট জাল, এবং এটার কারণে শুধু একটা মাছ ধরতে গিয়ে তারা অনেক মাছ, অন্য মাছও ধ্বংস করে ফেলে। এবং এটার কারণে আমরা 2024 সালের নভেম্বর থেকে শুরু করে এই পর্যন্ত জাটকা সংরক্ষণের জন্য নৌ পুলিশ, কোস্টগার্ড, নৌবাহিনী দ্বারা মোবাইল কোর্ট পরিচালনা করা হয়, এবং এই পর্যন্ত দেখেন 183 মেট্রিক টন ইলিশ জাটকা মানে ধরা পড়েছে, অবৈধভাবে ধরেছে যারা, 69 মেট্রিক টন অন্যান্য মাছ, 4000 বেহেন্দি জাল, 16,44,00,000 মিটার কারেন্ট জাল এটা ধরা পড়েছে, এবং 20,000 অন্যান্য জাল ধরা পড়েছে। এর কারণেও কিন্তু আসলে আমাদের যে নদীর উৎস, সমুদ্রের উৎস, এখানে মাছ কমে যায়। আমরা এর মধ্যে মুন্সিগঞ্জে গিয়েছিলাম, এবং মুন্সিগঞ্জে আপনারা জানেন যে অনেক কারখানা আছে, 57টা কারখানা অবৈধভাবে কারেন্ট জাল উৎপাদন করছিল। আমরা সেখানে অভিযানের 146টা অভিযান করেছি, এবং 8 কোটি মিটার কারেন্ট জাল, প্রায় 9 লক্ষ রিল জব্দ করে ধ্বংস করা হয়েছে। অভিযানের ফলে 12টি জাল উৎপাদনকারী কারখানা এবং 60টি আয়রন কারখানা, আসলে উৎপাদনের পরে আয়রন করে ওরা, আমি নিজে গিয়েছিলাম, আমি দেখেছি ওটা কেমনি ইয়ে করে, 60টি আয়রন কারখানা সম্পূর্ণ বন্ধ করা হয়েছে। এছাড়াও 60টি অবৈধ কারখানা বৈধ জাল উৎপাদনের কারখানায় রূপান্তরিত করা হয়েছে, কারণ শুধু তো বন্ধ করলে হবে না, আমাদেরকে তো বৈধ জালও উৎপাদন করতে হবে। কারেন্ট জালের বিরুদ্ধে অভিযানের পাশাপাশি পাঙ্গাসে পোনা ধরার জন্য ব্যবহৃত চাই, এটা কিন্তু খুবই কঠিন একটা জাল, যেটা পাঙ্গাসে ইয়ে হচ্ছে। ভোলা জেলার মনপুরা, চরফেশন, নোয়াখালী জেলার হাতিয়ায় 40টি অভিযানের মাধ্যমে 134টি বৃহৎ আকারের চাই জব্দ করে ধ্বংস করা হয়েছে। এই চাইসমূহে আটকা পড়া প্রায় 10,000 কেজি, মানে যা 6 লক্ষটি প্রায় জীবিত পোড়া মাছ নদীতে অবমুক্ত করা হয়েছে। এছাড়া চাই পাতার জন্য বিশেষভাবে তৈরি 8টি নৌকা জব্দ করে ধ্বংস করা হয়েছে। তো আমরা আশা করছি যে পাঙ্গাস মাছ এই কারণেও মানে একটু বাড়বে। এবং না না, আমি আর বলছি না, আমি চলে আসছি খুব তাড়াতাড়ি। ভিজিএফটা আমি পড়ছি না। আমরা জানেন যে আমরা এই ব্যান পিরিয়ডের সময় আমাদের মৎস্যজীবীদেরকে সহায়তা দিতে হয়। এখানে খালি একটা জিনিস বলে রাখি যে আমরা যখন দেই ভিজিএফটা, তখন অভিযোগ আসে যে প্রকৃত মৎস্যজীবীরা পায় না। তো সেই জন্য আমরা যেটা করছি যে প্রকৃত মৎস্যজীবীদের তালিকাটাও হালনাগাদকরণ করার চেষ্টা করছে। তো ফলে আমি আর পড়লাম না যে কত, এটা আপনাদের কাছে। একটা নতুন বিষয় হলো যে আমরা প্রবাসী বাংলাদেশিদের জন্য দেব। আপনারা জানেন যে 2012 সাল থেকে আসলে ইলিশ রপ্তানি বন্ধ রয়েছে। তো কাজে আমরা নর্মালি রপ্তানি ঘোষণা করছি না, তবে আমরা একটা তালিকা নিয়েছি প্রবাসী মন্ত্রণালয়ের কাছ থেকে যে কোন কোন দেশে বাঙালিরা বেশি আছেন এবং
সেখানে আসলে তো তারা আমাদের আন্দোলনের সময়ও কিন্তু তারা অনেক কষ্ট করেছেন এবং এখনও বাংলাদেশকে টিকিয়ে রাখার ক্ষেত্রে তাদের রেমিটেন্সের উপর আমরা নির্ভরশীল। তো তারা একটু অনুরোধ করেছেন বিভিন্ন মাধ্যমে যে তাদের জন্য ইলিশ পাঠানো যায় কিনা। তো আমরা প্রথম অবস্থায় বেশি না পারলেও আমরা অনেকগুলো দেশের মধ্যে আমরা প্রথমে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতকে বেছে নিয়েছি এবং সৌদি আরবে ৪৪ লক্ষ বাঙালি আছেন এবং সংযুক্ত আমিরাতে ২২ লক্ষ আছেন। এখানে আমরা আপাতত ১১,০০০ মেট্রিক টন এই আগামী যে মৌসুমটাতে ইলিশ বেশি করে পাবো তখন আমরা তাদের জন্য পাঠাবার, তার মানে আগস্ট অক্টোবরের মধ্যে পাবো। এটা ওই ভাগ হবে ওই ওই মানুষের প্রপোর্শন অনুযায়ী এবং এটা আমরা প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সাথে কথা বলে আমরা আসলে এটা পাঠাবার ব্যবস্থা করব। এটাকে এক্সপোর্ট বলছি না, এটা আমাদের বাঙালিদের জন্য দিচ্ছে। অবশ্য ফ্রি না, ওরা কিনবে, ওটা একটা সাশ্রয়ী মূল্যেই কিনবে। এক্সপোর্ট সীমিত দুইটা এটা আসলে এক প্রকারের নিজেদের জনগণ হিসেবেই এটা সরবরাহ করা, এক্সপোর্ট এরকম কিছু। আচ্ছা, ওনাকে অন্যান্য অনেক দেশে যায়, সেগুলো কি বন্ধ থাকবে? না না না, যেগুলো যাচ্ছে ওগুলো হয়তো হোয়াইট ফিশ রপ্তানি, ইলিশ রপ্তানি আলাদা না। ইলিশ কিন্তু ইলিশ আকারে যায় না, বুঝছেন? আমরা হিসাব দেখেছি, ইলিশ ইলিশ মাছ রপ্তানি হিসেবে যাচ্ছে না। হোয়াইট ফিশ রপ্তানির মধ্যে অনেক মাছের মধ্যে ইলিশ যাচ্ছে, তো সেটা আমাদেরকে বের করতে হবে। সেটা আমরা সেখানে হয়তো কোনো হাত দিইনি, কিন্তু আমরা এখানে বিশেষভাবে পাঠানোর ব্যবস্থা করছি। এটাকে রপ্তানি এই মুহূর্তে আপনারা দয়া করে রপ্তানি শিরোনামটা দেবেন না, কারণ আমরা এটা প্রবাসীদের জন্য দেওয়ার, আপনারা বলবেন যে প্রবাসীদেরকে জন্য এটা সরবরাহ করা হবে। দুইটি দেশে আপাতত, সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে। আমরা ওখানে বাঙালিদের জন্য উদ্দেশ্য করে যেভাবে মানে পাঠানো হয় সেটা জানি না, এটা রপ্তানি হবে বাণিজ্য মন্ত্রণালয়ের সুপারিশ নিয়ে। তো ফলে বাণিজ্য মন্ত্রণালয় এটা নির্ধারণ করবে যে কিভাবে দেবে। ওর সাথে এটা কোনো সম্পর্ক নেই। এটা হ্যাঁ, আমাদের মাইকেল হয় না, কোনো দেশে হয় না। ইন্ডিয়াতে পূজার সময় যেটা বিশেষভাবে জানেন যে 2012 সাল থেকে ইলিশ রপ্তানি নিষেধ, এটা কিন্তু আছে এখনো। বলো বিশ্বের কোন দেশে ইলিশ কিন্তু রপ্তানি করা হয় না, এটা হলো তথ্য। হ্যাঁ, কিন্তু অনেক জায়গায় পাওয়া যায়, মানে আপনি ইয়েতে বাংলাদেশের নানাভাবে যায়। আমি যতটুকু জানি যে এটা হোয়াইট ফিশের সাথে চলে যায়, এটা আমাদের দেখতে হবে। কিন্তু আমরা যেটা করব, এই আমাদের বাণিজ্য মন্ত্রণালয়কে আমরা এই ফিগারটা দেব যে আমরা এই দুটি দেশের জন্য আমরা 11,000 মেট্রিক টন দিতে চাই। হ্যাঁ, আমরা এই কথাটা বাণিজ্য মন্ত্রণালয়কে জানালে বাণিজ্য মন্ত্রণালয় সে ব্যবস্থাটা করবে। ঠিক আছে, এই আপাতত মানে আর তো বললাম যে আমাদের যাদেরকে আমরা সহায়তা দিচ্ছি তাদের হালনাগাদ করছে যেন অমৎস্যজীবীরা যেন না পায়। এবার ঢাকায় হচ্ছে না, না ঢাকায় দিচ্ছে না, না ঢাকায় আমরা দিচ্ছি না। আমরা এটা আপনারা ভাষা যেটাই ব্যবহার করেন, আমি আমাদের ডিএলএস এর ডিজি সাহেবকে একটু বলবো ঢাকায় কেন খাসির মাংস দিচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আমাদের মধ্যে আমাদের অলরেডি বিবৃতি করেছে যে আমরা কি কি পণ্য দেব। খাসি আসলে আমাদের এই সুলভ মূল্যের এই বিষয়টা কিন্তু একেবারেই প্রান্তিক জনগোষ্ঠীকে উদ্দেশ্য করে আসলে ঢাকা শহরে। কারণ আপনারা জানেন ঢাকা শহরে একটা বিরাট অংশ কিন্তু মানুষ বেশ কষ্টে দিনাতে করে তাদের। তো সুলভ মূল্যের ক্ষেত্রে আমরা এই কারণে গরুর মাংসটাও অ্যাড করেছি, খাসির মাংসটা অ্যাড করে এই কারণে কিছুটা প্রাপ্যতার আমাদের কিছু লিমিটেশনও আছে। এক নম্বর হলো প্রাপ্যতার কারণে, দুই নম্বর হলো আমরা মনে করেছি এবছর যে সেই প্রান্তিক জনগোষ্ঠীর জন্য এই
খাসির মাংসটা আসলে এই মুহূর্তে আসলে কতটুকু পাচ্ছি না। প্রয়োজন, কতটুকু সেই কারণে আমরা আমাদের মোফাসলে দিচ্ছে তো। না না না, আমরা ওখানে সব দিচ্ছি, সব। আপনি ওই জায়গাটা পরে দেখেন, ওখানে সবই দিচ্ছি। কোনো কোনো জায়গায় ওরা খাসির মাংস দিচ্ছে। মানে এটা নির্ভর করছে ওই জেলাগুলোতে যারা আমাদের কর্মকর্তারা আছেন, তারা তো ব্যবস্থা করবেন, তারা সেখানে প্রাপ্যতার উপর নির্ভর করে দেবেন। মাছটা মানে আমরা আশা করছি যে বিএফডিসি যেভাবে দিচ্ছে ওটা দেবে। আর আমরা মনে করছি যে বাজারে মানে আসলে রোজায় মাছের খাওয়াটা একটু কমই হয়, তো ফলে ওটা হয়তো এক্সট্রা বার্ডেন তৈরি করবে না আর কি, এটা আশা করছি। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ওকে ফাইন। আমি রপ্তানি বললে আপনারা যেহেতু অন্যদিকে নেবেন, তাই আমি রপ্তানি শব্দে, আমি রপ্তানিটা গেলে রপ্তানি হবে। ওকে ঠিক আছে, না আচ্ছা মানে ঠিক আছে, শব্দটা সীমিত পর্যায়ে বলবো। সীমিত পর্যায়ে, সীমিত পর্যায়ে। আচ্ছা ঠিক দেওয়া হচ্ছে। ওকে ঠিক ঠিক জি, হ্যাঁ ঠিক আছে, সীমিত পর্যায়ে। ওকে ঠিক সীমিত আছে, পর্যায়ে। ওকে। হুম হুম। যেহেতু প্রবাসী বাংলাদেশের জন্য ইলিশ পাঠানোর একটা বড় উদ্যোগ নিচ্ছে সরকার, সেই জায়গায় যদি এটা প্রসঙ্গে আপনি একবার বলেছেন, আরেকটু যদি স্পষ্ট করে বলেন যে ভারতে ইলিশ পাঠানো নিয়ে যে কন্ট্রোভার্সি চলে আমাদের দেশে, সেই বিষয়ে সরকারের অবস্থান কি? আসলে ভারতে কি ইলিশ পাঠানো সীমিত করা হবে? না, আসলে ভারতে ইলিশ পাঠানোর ব্যাপারটা এসেছিল আসলে গত সরকারের আমলে, মানে রপ্তানি নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও ভারতে দুর্গাপূজার সময় একটু এটা দিচ্ছিল। এবং গতবারও আমরা যখন বলছি যে আমরা দেব না, তখন যেটা হলো যে সেখানকার বাঙালিরা খুব দুর্গাপূজার সময় এটা চেয়েছিলেন, এবং আমরা শেষ পর্যন্ত দিয়েছি কিছু। কিন্তু আসলে এটা এখনও আমাদের অবস্থান হলো আমরা এই ধরনের রপ্তানিগুলো করতে চাই না। আমরা একমাত্র যেখানে আমাদের বাঙালিরা আছে সেখানে আমরা দেব। ভারতে যদি নর্মালি প্রসেসে যদি যাওয়ার মানে রপ্তানি যদি আমাদের বন্ধ, মানে এইটা নিষেধাজ্ঞাটা উঠে যায়, তখন সব দেশেই যাবে। এখনো আসুক, দুর্গাপূজা আসুক, আমরা তো তার আগে তো দেওয়ার কথা না। দুর্গাপূজা আসুক। জি। আমার নাম মোহন, আমি দৈনিক আমাদের সাথে কাজ করছি। আমার প্রশ্নটা হলো যে আপনারা 65 দিনের এই মাছ ধরা নিষিদ্ধ রাখতেছেন, বন্ধ রাখতেছেন, এই সময় আমাদের 58 দিন 58 দিন 65 দিন 58 দিন, এই 58 দিন আমাদের জেলেদের জন্য আপনারা কি ধরনের ব্যবস্থা রাখবেন? যেহেতু এটা একটা বড় বিষয়, তারা এই সময় কর্মহীন থাকে না, এটা তো আগে থেকেই নিয়ম আছে, আগে থেকেই নিয়ম আছে যে ওই সময় তাদেরকে চাল দিয়ে, ভিজিএফ চাল দিয়ে সহায়তা করা হয়। তো এবং এটা আগে 25 কেজি দেওয়া হতো, দাবি আছে আর একটু বাড়ানোর। আমরা অর্থ মন্ত্রণালয়কে আমাদের চাহিদা দিয়েছে একটু বাড়াবার জন্য। সেটা যদি আমরা পেয়ে যাই তাহলে সম্ভবত 40 কেজি পর্যন্ত দেওয়া হচ্ছে। 40 দেওয়া হচ্ছে, 40 হ্যাঁ দেওয়া হচ্ছে বর্তমানে। আরেকটা প্রশ্ন হলো যে এই সময় আপনারা যে মেনশন করছেন এখানে যে আমাদের দেশে মাছ ধরা নিষিদ্ধ, কিন্তু ভারতের জেলেরা এই সময় আমাদের দেশে ঢুকে মাছ নিয়ে যাচ্ছে, আমরা দ্বিপক্ষীয়ভাবে তাদের সঙ্গে না, আমরা এই জন্য এবারের হিসাবটা এমন ভাবে করেছি যে ভারতের নিষেধাজ্ঞার পিরিয়ডের মধ্যেই পড়বে, মানে ওরা একটা দিনও বাড়তি পাবে না, যেখানে আমাদের নিষেধাজ্ঞা আছে ওদের নাই। ফলে ওদেরও নিষেধাজ্ঞা আছে, ফলে ওদের যারা ল এনফোর্সিং এজেন্সি আছে তাদেরও দায়িত্ব ওদের ট্রলারগুলোকে থামানো, আমাদের দায়িত্ব আমাদের ট্রলারগুলোকে থামানো। আগে আমরা সেটা করতে পারিনি এই কারণে যে ওদেরকে আমরা আটকে রেখেছি, কিন্তু ভারতের ওরা চলে আসতে পেরেছে যেহেতু তখন তাদের নিষেধাজ্ঞা পিরিয়ড ছিল না। এবার আমরা সেই ব্যাপারটাকেই মানে বিশেষভাবে গুরুত্ব দিয়ে আমরা একটু আগিয়ে নিয়েছি, এবং একই সময় একদিকে আগিয়েও নিয়েছে আর একদিক দিয়ে কয়েকদিন কমিয়েও দিয়েছে। জি, সেটা হচ্ছে যেটা বললেন একটু আগে যে পূজার সময় ভারতে যে বিশেষ ব্যবস্থায় যে ইলিশ রপ্তানি করা হয়, আমার জানার বিষয়টা হচ্ছে যে পরিমাণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করে দেয়া হয় যে পূজা উপলক্ষে রপ্তানির জন্য,
এই পরিমাণটা অতিক্রম করে কিনা কিংবা তার কাছাকাছি যায় কিনা এই ধরনের কোনো কম যায়। গতবার যে ঘোষণা দেওয়া হয়েছিল 3000 মেট্রিক টন দেবে, শেষ পর্যন্ত 474 মেট্রিক টন গেছে। অথচ মানে সবাই জানে যে 3000 মেট্রিক টন। হ্যাঁ, তো সেদিক থেকে এটা আমি মনে করি যে আসলেই সে মানে তারা যেটা বলে যে অনেক বেশি দরকার বা ইয়ে, আসলে কিন্তু সেটা না। তো ফলে আমাদেরকে ওটা দেখতে হবে যে অ্যাকচুয়ালি এটা ক্রস করার তো প্রশ্নই আসে না, বরং যেটা ঘোষণা দেওয়া হয় তার চেয়ে তো কম যায়, অনেক কম। ওই সময় আবার কিন্তু একটা প্রশ্ন ছিল আপনার যে ইন্ডিয়াতে যে রপ্তানি হতো ওটার দাম কম, আমাদের দেশের দাম বেশি। না না, এটা আমাদের জানা নেই, এটা আমাদের জানা নেই। আমরা তো ঠিক আছে, তাহলে আমরা শেষ করি এখানে। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ সো মাচ।